আপনার সামনে যেই ক্যামেরাগুলো দেখছেন সেগুলো রঙিন ক্যামেরা। এগুলো এখন সাদা কালো ছবি সম্প্রচার করছে এই বোতামটি চাপার মাধ্যমে, যা আমি এখন করছি। ক্যামেরাগুলো সরাসরি রঙিন ছবি সম্প্রচার শুরু করলো। এটাই ছিল সেই মুহূর্ত, এটাই ছিল সেই ক্ষণ যখন মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সাদা কালো থেকে রঙিন টিভিতে পরিবর্তিত হয় এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কর্তৃত্ব অর্জন করে। পরবর্তী ৩০ বছরে বিশ্বের প্রতিটি দেশ রঙিন টিভিতে স্থানান্তরিত হয়। ফরাসিরা এটি এভাবে করেছিল। Et voici la couleur. He aquí la televisión en color. এই ঘটনাগুলো ছিল বিশাল ব্যাপার, কিন্তু বাস্তবে রঙিন টিভি এর প্রায় ৩০ বছর আগেই আবিষ্কৃত হয়েছিল। তাহলে এটি চালু হতে এত সময় লাগলো কেন? যদিও এখন এটি খুব সাধারণ মনে হয়, কিন্তু সাদা কালো থেকে রঙিন স্তরে যাওয়াটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। যান্ত্রিক টিভির অবিশ্বাস্য প্রকৌশল, ১৯ শতকের উন্মাদনাপূর্ণ ইলেকট্রনিক্স যা রঙকে সম্ভব করেছিল, এবং রং সংক্রান্ত তথ্য বা ডেটা পাঠানোর অভাবনীয় পদ্ধতিগুলো দেখানোর জন্য আমরা পুরো বিষয়টি অ্যানিমেশন করেছি। রঙিন টিভি কিভাবে পেলাম তা বুঝতে হলে আমাদের টিভির আবিষ্কারের সময় ফিরে যেতে হবে। ধারণাটি পরিষ্কার ছিল, চলমান ছবি ধারণ করা, সেগুলোকে অনেক দূরে পাঠানো এবং অন্য প্রান্তে প্রদর্শন করা। তখন এর অস্তিত্ব ছিল না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে এমন কিছু তৈরি করা দারুণ হবে। এরপর ১৯২৫ সালে স্কটিশ উদ্ভাবক জন লগি বেয়ার্ড প্রথম টেলিভিশন তৈরি করেন। একজন ব্যক্তি একটি ঘূর্ণমান ডিস্কের সামনে বসতেন, যাতে সর্পিল আকারের সমান দূরত্বে ৩০টি ছিদ্র ছিল। এটি ঘোরার সাথে সাথে ছিদ্রগুলো জানালার মতো একটি অংশের উপর দিয়ে স্ক্যান করত এবং ৩০টি লম্বালম্বি রেখার মাধ্যমে পুরো ফ্রেমটি ধারণ করত। প্রতিটি ছিদ্র জানালার উপর দিয়ে যাওয়ার সময় মেশিনের ভিতরে আলো প্রবেশ করতে দিত এবং সেই আলো একটি ফটো ইলেকট্রিক সেলের উপর পড়ত। এটি থ্যালিয়াম দিয়ে তৈরি ছিল, যা আলোর সংস্পর্শে বিদ্যুৎ উৎপন্ন করে। যত বেশি আলো আসতো, তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হতো। ছিদ্রগুলো যখন বিষয়বস্তুকে স্ক্যান করত, ফটো ইলেকট্রিক সেল তখন উজ্জ্বলতার পরিবর্তন মেপে সেটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করত। এরপর রেডিও তরঙ্গ বা টেলিফোন কেবলের মাধ্যমে এটি প্রদর্শনী যন্ত্রে পাঠানো হতো। সেখান থেকে পুরো প্রক্রিয়াটি মূলত উল্টোভাবে ঘটত। প্রথমে সংকেতটি শক্তিশালী করে একটি লাইট বাল্বে পাঠানো হতো, যা একটি হুবহু ঘূর্ণমান ডিস্কের পিছনে বসানো থাকতো। ডিস্কটি ঘোরার সাথে সাথে বৈদ্যুতিক সংকেত আলোর উজ্জ্বলতা কমিয়ে বাড়িয়ে দিত, যা মেশিনের সামনে একটি কাচের পর্দায় পড়তো। যদিও এটি কেবল একটি আলোর বিন্দু ছিল, কিন্তু এটি এত দ্রুত পুরো ফ্রেম তৈরি করত যে মানুষের চোখে সেটিকে একটি স্থির ছবি হিসেবে দেখত। এটি নিখুঁত ছিল না, ৩০টি লাইনের রেজুলেশন ছিল বেশ খারাপ, এবং প্রতিটি সেকেন্ডে মাত্র ৫টি ফ্রেম হওয়ায় ভিডিওটি ছিল ভাঙা ভাঙা। কিন্তু বিয়ার্ডের টেলিভিশন ধারণাটি এখন বাস্তবে রূপ নিল। তার পরবর্তী চ্যালেঞ্জ ছিল টিভিতে কিভাবে রং আনা যায়। তিনি তার ঘূর্ণমান ডিস্কটি ৩টি আলাদা ভাগে ভাগ করলেন এবং প্রতিটি অংশে লাল, সবুজ, নীল ফিল্টার যুক্ত করলেন। ডিস্কটি ঘোরার সাথে সাথে একবারে একটি রং করে পুরো ফ্রেম স্ক্যান করত এবং প্রতিটি নির্দিষ্ট রঙের আলোর মাত্রা রেকর্ড করত। গ্রাহক প্রান্তে এই প্রক্রিয়াটি উল্টে যেত। লাল আলোর সংকেতটি বাল্বটিকে নিয়ন্ত্রণ করত ঠিক তখনই যখন লাল ফিল্টারের ছিদ্রগুলো পার হতো। এরপর সবুজ সংকেত সবুজ ছিদ্রগুলোকে এবং একইভাবে নীল সংকেত নীল ছিদ্রগুলোকে নিয়ন্ত্রণ করত। এটি খুব দ্রুত পর্যায়ক্রমে লাল, সবুজ এবং নীল ফ্রেম প্রদর্শন করত, যার প্রতিটিতে আলোর মান কিছুটা ভিন্ন হতো। যেহেতু মানুষের মস্তিষ্ক একটি ছবিকে সেকেন্ডের এক ভগ্নাংশ সময় ধরে ধরে রাখে, তাই রঙিন ফ্রেমগুলো একে অপরের সাথে মিশে একটি পূর্ণাঙ্গ রঙিন ছবি তৈরি করত। বেয়ার্ড ১৯২৮ সালে একটি অনুষ্ঠানে তার রঙিন টিভি প্রদর্শন করেন, যেখানে তিনি রেকর্ডারের সামনে বিভিন্ন রঙের ফুল এবং এক ঝুড়ি স্ট্রবেরি রেখেছিলেন। যেহেতু স্ক্রিনটি ছিল মাত্র ২ ইঞ্চি চওড়া, উপস্থিত মানুষজন এর প্রাণবন্ত রং দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। আবারও বেয়ার্ডই ছিলেন প্রথম ব্যক্তি যিনি এটি করে দেখালেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার যান্ত্রিক পদ্ধতি ছিল অত্যন্ত সীমাবদ্ধ। রেজুলেশন ছিল মাত্র ১৫ লাইন এবং ফ্রেম রেট ছিল সেকেন্ডে মাত্র ৫টি। এই পদ্ধতিতে তীক্ষ্ণ ও মসৃণ ছবি পেতে হলে তার আরো বড় চাকা এবং অবিশ্বাস্য গতির ঘূর্ণায়ন প্রয়োজন ছিল। বেয়ার্ড তার যান্ত্রিক পদ্ধতি নিয়ে কাজ চালিয়ে গেলেন, কিন্তু অন্য জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তের উদ্ভাবকরা নতুন ধরনের টিভি, বৈদ্যুতিক টিভির রহস্য উন্মোচন করতে যাচ্ছিলেন। এর ৬০ বছর আগে জার্মান পদার্থবিজ্ঞানী হাইনরিখ গিসলার এবং জুলিয়াস প্লুকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তারা একটি কাঁচের টিউবের ভিতরে দুটি ধাতব টুকরা রেখেছিলেন,
বায়ুশূন্য করার জন্য ভেতরের প্রায় সব বাতাস বের করে নিয়েছিলেন এবং ধাতব টুকরোতে বিদ্যুৎ প্রয়োগ করেছিলেন। তাদের অবাক করে দিয়ে পুরো টিউবটি জ্বলতে শুরু করলো। তারা যত বেশি বাতাস বের করে নিচ্ছিলেন, আলো তত বেশি টিউবের শেষ প্রান্তে একটি বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছিল। ফ্লুকার তখন টিউবের পাশে একটি চুম্বক রাখলেন এবং দেখলেন যে এটি আলোকে সরিয়ে দিচ্ছে। পরে জানা গেল বিদ্যুতের কারণে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হচ্ছিল এবং সেগুলো টিউবের শেষ প্রান্তে আঘাত করার সময় আলোর আকারে শক্তি নির্গত করছিল। আরেকজন জার্মান ফার্ডিনান্দো ব্রাউন এই ধারণা নিয়ে প্রথম ক্যাথোড রে টিউব তৈরি করেন। এটি ছিল একটি ইলেকট্রন গান যাতে দুটি চুম্বক ছিল, যা আলোর রশ্মিকে নিখুঁতভাবে লম্বালম্বি ও আড়াআড়িভাবে ঘুরিয়ে টিউবের শেষে ছোট পর্দায় ফেলতে পারত। 1920-এর দশকের শেষের দিকে বিশ্বের অনেক উদ্ভাবক সিআরটি ব্যবহার করে টিভি তৈরির চেষ্টা করেছিলেন। স্পষ্ট ও মসৃণ ছবি তৈরি করতে পারে এমন একটি টিভি বানানোর জন্য বিশ্বের উদ্ভাবকরা ক্যাথোড রে টিউবের দিকে নজর দিতে শুরু করেন। যেভাবে যান্ত্রিক টিভি স্ক্রিনে রেখা আঁকত, ক্যাথোড রে টিউব একইভাবে যে কোনো নড়াচড়া করা যন্ত্র ছাড়াই তা করতে পারত। সিআরটির ভেতরে ডিফ্লেক্টরগুলো ইলেকট্রন বিমকে বাঁকিয়ে স্ক্রিনে নিখুঁত রেখা তৈরি করতে পারত এবং বৈদ্যুতিক সংকেতের উপর ভিত্তি করে উজ্জ্বলতার পরিবর্তন করে একটি পরিষ্কার ছবি তৈরি করত। 1927 সালে জাপানি উদ্ভাবক তাকায়ানাগি দেখান যে এটি সম্ভব এবং 100 লাইনের রেজলিউশন সহ একটি সিআরটি চালিত ডিসপ্লে তৈরি করেন। এটি ছিল একটি চিত্তাকর্ষক অর্জন, কিন্তু তার টিভি তখনও রঙিন সংকেত তৈরি করতে এবং আলো ধারণ করতে একটি যান্ত্রিক ডিস্কের উপর নির্ভর করত। আসল চ্যালেঞ্জ ছিল সিআরটি ব্যবহার করে কিভাবে আলো রেকর্ড করা যায় তা বের করা। বেশ কয়েক বছর পার হয়ে গেল। 1933 সালে রুশ আমেরিকান উদ্ভাবক ভ্লাদিমির জোওয়ারিকিন অবশেষে আয়নোস্কোপ তৈরি করেন, যা ছিল মূলত বিশ্বের প্রথম ভিডিও ক্যামেরা। এটি যেভাবে কাজ করত, বিষয়বস্তু থেকে আলো লেন্সের মাধ্যমে প্রবেশ করত, যা সিস্টেমের ভেতরে থাকা একটি পাতলা মাইকা শীটের ওপর ফোকাস করত। শীটের পিছনের উপারে একটি পাতলা আস্তরণ ছিল এবং সামনের অংশটি ছিল হাজার হাজার ছোট পিক্সেলের মতো আলোক সংবেদনশীল দানা দিয়ে ঢাকা। যখন বিষয়বস্তু থেকে আলো এই দানাগুলোর উপর পড়ত, সেগুলো ইলেকট্রন নির্গত করত এবং তাদের চার্জ হারিয়ে ফেলত। যত বেশি আলো পড়ত, তত বেশি ইলেকট্রন নির্গত হতো। এটি কার্যকরভাবে শীটের ওপর ছবির একটি বিপরীত স্ন্যাপশট সংরক্ষণ করত, যেখানে অন্ধকার এলাকাগুলো তাদের চার্জ ধরে রাখত এবং উজ্জ্বল এলাকাগুলো চার্জ হারিয়ে ফেলত। টিউবের ভেতরে একটি ইলেকট্রন গান তখন সিআরটির মতো একেবারে একটি লাইন করে শীটটি স্ক্যান করত। যখন এটি চার্জ থাকা এলাকাগুলোকে আঘাত করত, ইলেকট্রন বিমটি ফিরে এসে একটি ডিটেক্টরে লাগতো, যা রিডিংটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করত। এই সংকেতটি তখন পাঠানো যেত এবং টেলিভিশনে সিআরটি ব্যবহার করে আবার ছবিতে রূপান্তর করা যেত। 30-এর দশকের মাঝামাঝি সময়ে এটি স্পষ্ট হয়ে যায় যে সিআরটি হলো টেলিভিশনের ভবিষ্যৎ। কিন্তু আবারও প্রশ্ন উঠল, আমরা রং কিভাবে যোগ করব? আমেরিকান কোম্পানি আরসিএ একটি বিশেষ কালার ভিডিও ক্যামেরা তৈরি করলো, যা আগত আলোকে বিশেষ প্রিজমের মাধ্যমে লাল, সবুজ ও নীলে আলাদা করত। প্রতিটি রং তখন আলাদা আলাদা আয়নোস্কোপ স্টাইল ক্যামেরায় পাঠানো হতো, যা প্রতিটি রঙের জন্য আলাদা সংকেত তৈরি করত। টেলিভিশনের প্রান্তে সেই সংকেতগুলো 3টি আলাদা সিআরটিতে পাঠানো হতো এবং এক্সেট লেন্স ব্যবহার করে ছবিগুলোকে একটি স্ক্রিনে পুনরায় একত্রিত করা হতো। এটি কিছুটা কাজ করেছিল, কিন্তু ছবিগুলোকে সারিবদ্ধ করা ছিল কঠিন এবং 3টি সিআরটি থাকায় টিভির দামও প্রায় 3 গুণ বেড়ে যেত। তার উপর সাদা কালো সংকেতের বদলে 3টি আলাদা রঙিন সংকেত পাঠানোই এটি বিদ্যমান সাদা কালো টিভির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ততক্ষণে পুরো আমেরিকায় সাদা কালো টিভির সংখ্যা মাত্র কয়েক বছরে 10,000 থেকে বেড়ে 50 লাখের বেশি হয়ে গিয়েছিল। এই সব মানুষকে হঠাৎ করে আরো দামি রঙিন টিভিতে আপগ্রেড করতে বলাটা কোনো ভালো সমাধান ছিল না। এমন একটি রঙিন টিভির প্রয়োজন ছিল যা সস্তা হবে এবং বিদ্যমান সাদা কালো টিভির সাথেও কাজ করবে। সেই রঙিন টিভি যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। কালার এটি এখানে। আরসি এর ধারণাটি ছিল 3টি ইলেকট্রন গান দিয়ে তৈরি একটি একক সিআরটি ব্যবহার করা, যা একসাথে স্ক্রিনটি স্ক্যান করবে। স্ক্রিনটি লাল, সবুজ এবং নীল ফসফর দিয়ে ত্রিভুজাকার প্যাটার্নে প্রলেপ দেওয়া ছিল, যাতে ইলেকট্রন আঘাত করলে সেগুলো বিমের শক্তির উপর ভিত্তি করে জ্বলে ওঠে। এর মাধ্যমে তারা প্রতিটি সেলের রঙের মান নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে পারত। দূর থেকে দেখলে এই রঙগুলো মিশে একটি প্রকৃত রঙিন ছবি তৈরি করত। তাত্ত্বিকভাবে এটি ভালো ধারণা ছিল,
কিন্তু তখনকার ইলেকট্রন গানগুলো এত ছোট লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো যথেষ্ট ফোকাসড ছিল না। তখনই তারা এই সাধারণ কিন্তু চমৎকার সমাধানটি বের করেন। স্ক্রিনের ঠিক পেছনে তারা শ্যাডো মাস্ক নামে একটি ধাতব পাত যুক্ত করেন। এতে প্রতিটি ফসফর সেটের পিছনে হাজার হাজার ছোট ছিদ্র ছিল। যেহেতু ইলেকট্রন গানগুলো একে অপরের থেকে সামান্য দূরে ছিল, তাই বিমগুলো ছিদ্র দিয়ে সামান্য ভিন্ন কোণে প্রবেশ করত, ফলে সেগুলো কেবল সঠিক ফসফরেই আঘাত করতে পারত। এমনকি বিমগুলো খুব একটা নিখুঁত না হলেও শ্যাডো মাস্কের ছিদ্রগুলো নিশ্চিত করত যে সেগুলো কেবল স্ক্রিনের ওই নির্দিষ্ট অংশে আঘাত করবে। বিমগুলো যখন স্ক্যান লাইনের ওপর দিয়ে যেত, তখন তারা সংকেতের ওপর ভিত্তি করে লাল, সবুজ এবং নীলের ভিন্ন ভিন্ন মাত্রায় এই রঙের ত্রয়ী তৈরি করত। এটি এত দ্রুত ঘটত যে মানুষের চোখে একে একটি নিখুঁত রঙিন ছবি হিসেবে দেখত। এটি ছিল সেই টেলিভিশনের জন্য প্রয়োজনীয় সেই যুগান্তকারী আবিষ্কার, এবং এটি পুরো আমেরিকায় সম্প্রচারের মানদণ্ড হয়ে দাঁড়ায়। কিন্তু তখনও একটি বড় সমস্যা ছিল। ততক্ষণে রেডিও ফ্রিকোয়েন্সির একটি বড় অংশ বিমান চলাচল, জাহাজ, সামরিক যোগাযোগ এবং রেডিওর মতো কাজের জন্য বরাদ্দ হয়ে গিয়েছিল। টিভি চ্যানেলকে এর কোনো একটি ব্যবহার করতে দিলে তা গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করত। রেডিও স্পেকট্রামে 12টি চ্যানেলকে তাদের নিজস্ব জায়গা দেওয়া হয়েছিল, এবং এফসিসি সিদ্ধান্ত নিয়েছিল যে একটি একক চ্যানেলের ব্যান্ডউইথ 6 মেগাহার্জ এর মধ্যে হতে হবে। সাদা কালো চ্যানেলের জন্য এটি সহজ ছিল, কিন্তু রঙিন চ্যানেলের জন্য 3 গুণ বেশি ব্যান্ডউইথ প্রয়োজন হতো। কৌশলটি ছিল সাদা কালো সংকেতের ভেতরই রঙিন তথ্য লুকিয়ে ফেলা, যাতে অতিরিক্ত কোনো ব্যান্ডউইথ না লাগে। সংকেত পাঠানোর আগে লাল, সবুজ এবং নীল সংকেতগুলো একত্রিত করে লুমা নামে একটি সামগ্রিক উজ্জ্বলতার সংকেত তৈরি করা হতো। এটি সেই ধরনের সংকেত ছিল যা একটি সাদা কালো টিভি ব্যবহার করত। এরপর আলাদাভাবে রঙিন সংকেতগুলোকে পূর্ব নির্ধারিত সূত্রের সাহায্যে যোগ বিয়োগ করে আই এবং কিউ নামে দুটি আলাদা সংকেত তৈরি করা হতো। আই মূলত কমলা এবং নীল আভা কভার করত, আর কিউ সবুজ থেকে বেগুনি আভা কভার করত। আমরা যদি একটি সাধারণ আই সাইন ওয়েভ দেখি, সংকেতটি এই আভাগুলোর মধ্যে সামনে পিছনে ঘোরে এবং সামগ্রিক প্রশস্ততা বা অ্যামপ্লিটিউড সম্পৃক্ততা নির্ধারণ করে। এই দুটি সংকেত 90 ডিগ্রি ব্যবধানে রাখা হতো এবং একত্রিত করে প্রমিনেন্স সংকেত তৈরি করা হতো। এই সংকেতটি 3.57 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে লুমা সংকেতের উপর মডুলেট করা হতো। সাদা কালো টিভির জন্য এই ফ্রিকোয়েন্সি ফিল্টার করে বাদ দেওয়া হতো এবং কেবল মৌলিক লুমা সংকেত ব্যবহার করা হতো। কিন্তু রঙিন টিভির জন্য লুমা সংকেত ফিল্টার করা হতো এবং কেবল প্রমিনেন্স সংকেত রাখা হতো। এখান থেকে সব আলাদা রঙিন সংকেত ডিকোড করা যেত। প্রতিটি লাইন শুরু হওয়ার আগে 3.57 সাইন ওয়েভের একটি ছোট অংশ থাকত। টিভি এটিকে লক করে ফেলত এবং রেফারেন্স হিসেবে ব্যবহার করত। প্রমিনেন্স ওয়েভের সাথে সাইন ওয়েভের তুলনা করে এবং পার্থক্য বের করে আই সংকেত ডিকোড করা হতো। আবার প্রমিনেন্স ওয়েভকে 90 ডিগ্রি সরিয়ে আবার পার্থক্য তুলনা করে কিউ সংকেত ডিকোড করা হতো। যেহেতু আই এবং কিউ এর মান পরিচিত সূত্র দিয়ে তৈরি করা হয়েছিল, তাই গণিতকে উল্টো করে লাল, সবুজ এবং নীলের আলাদা সংকেত বের করা হতো। সেগুলো তখন টিভির প্রতিটি ইলেকট্রন গানে পাঠানো হতো এবং স্ক্রিনে লাইনগুলো আঁকা হতো। এই মেধাবী এনকোডিং পদ্ধতি মানেছিল যে সব রঙিন তথ্য একটি সাদা কালো সংকেতের সমান ব্যান্ডউইথের মধ্যে এঁটে দেওয়া সম্ভব, এবং সেই একই সংকেত বিদ্যমান সাদা কালো টিভিতেও দেখা যেত। এটি আমেরিকার সম্প্রচার মানদণ্ড হয়ে ওঠে, যা 60 বছরেরও বেশি সময় স্থায়ী ছিল, যতক্ষণ না 2000 এর দশকে অ্যানালগ পদ্ধতি ডিজিটালের কাছে হার মানে। তা সত্ত্বেও রঙিন টিভির সংখ্যা সাদা কালো টিভিকে ছাড়িয়ে যেতে কিছুটা সময় নিয়েছিল, এবং কেবল 70 এর দশকের শুরুর দিকে এটি সম্ভব হয়েছিল। এখন এটি পুরনো এবং সহজ পদ্ধতি মনে হতে পারে, কিন্তু এটি উদ্ভাবনের পিছনে যে প্রকৌশল এবং সৃজনশীলতা ছিল তা সত্যি বিস্ময়কর। দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।